ফাইনালি বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু হাতে পৌঁছে গেছে। ১২ পাতার যে ফর্ম, সে ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। এছাড়া দেখাবো আপনি ফর্মটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন বা কী কী ডকুমেন্টস জমা দেবেন। তা প্রথম জানিয়ে রাখি যে এই ফর্মটা অর্থাৎ ১২ পাতার যে ফর্মটা অন্নপূর্ণা ভান্ডারের, সেই ফর্মটা আপনি কোথায় পাবেন। তা প্রথমত আপনার এলাকায় যে বিএলও রয়েছে বা আশাকর্মী রয়েছে, তিনারা কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটা দিয়ে দেবে। এটাই হচ্ছে সঠিক। আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনার এলাকায় যে বিএলও রয়েছে খুব শীঘ্রই কিন্তু আপনার বাড়িতে বাড়িতে ফর্মটা পৌঁছে দেবে। তারপর আপনি ডকুমেন্টস জমা দেবেন ওর সঙ্গে একসঙ্গে। তারপরে কিন্তু আপনি ফিল আপ করে সেই বিএলওর হাতেই কিন্তু আপনি জমা করে দেবেন। এবার যদি মনে করেন যে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবো, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন যে ১২ পাতা যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি কি কি ডকুমেন্টস জমা দেবেন। তা প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে পরিবারের সকলের কিন্তু ডকুমেন্টস লাগবে না, অর্থাৎ জেরক্স লাগবে। আপনি আবেদন করছেন, আপনার ক্ষেত্রে এই ফর্মটা লাগবে এবং আপনার ক্ষেত্রে আপনার লাগবে আধার কার্ড, আপনি যদি মহিলা হন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই এবং প্যান কার্ড। এই করা ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। পরিবারে আদার্স কোনো ব্যক্তির কিন্তু ডকুমেন্টস দরকার নেই, অর্থাৎ জেরক্স লাগবে না। শুধুমাত্র ফর্মটা ফিল আপ করার সময় তাদের নামগুলো লাগবে বা আধার কার্ডের নম্বরটা লাগবে, এটা মাথায় রাখতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ফিল আপ করবেন, ডকুমেন্টস কি কি লাগবে আমি তো বলেই দিলাম। তা ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনি দেখাবো যে আপনি কিভাবে ফিল আপ করবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে, বড় স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি যে এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তা চলুন দেখে নেওয়া যাক। তা বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্মটা আমি হাজির করেছি। এখানে কিন্তু এক থেকে লাস্টের পাতা ধরলে ১৩টি পেজ রয়েছে বা ১৩টি পাতা রয়েছে। তা প্রথম পাতায় কী কী রয়েছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম পেজ ফার্স্টে। তা প্রথম পাতায় আপনাকে কী দিতে হবে, আবেদনকারীর ব্যক্তিগত তথ্য অর্থাৎ আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, আধার নাম্বার, জন্ম তারিখ ও পরিবারের প্রধানের নাম। তো এইগুলো কিন্তু প্রথম পাতায় আমি ফ্লাপ করে আপনাকে দেখাচ্ছি। তা প্রথম পাতায় এই ডিটেলসগুলো দিতে হবে। দ্বিতীয় পাতায় চলে আসুন। তো দ্বিতীয় পাতায় কিন্তু ক্ষেত্রে পরিবারের সদস্যদের বিবরণ অর্থাৎ পরিবারের যে ব্যক্তিগুলো রয়েছে তাদের বিবরণ। সেক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম, এগুলো কিন্তু দিতে হবে। তো তৃতীয় পেজে আমরা চলে আসছি। তৃতীয় পেজের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে এখানে কিন্তু এপিক নম্বর, ঠিক আছে, জাতি বা আপনি ওবিসি, এসটি, রেশন কার্ডের বিবরণ, জমির মালিকানা তথ্য সংক্রান্ত বিবরণ, মাসিক আয়ের পরিমাণ ও বাসস্থানের ধরন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এটা হলো তৃতীয় নম্বর পাতা। ৪ নম্বর পাতায় চলে আসুন। ৪ নম্বর পাতা আসলে আপনাকে চলে আসলাম ৪ নম্বর পাতায়। তো এখানে কিন্তু আপনাকে দিতে হবে যে মোট জমির পরিমাণ ও ধরন, যানবাহনের মালিকানা, আপনার বাইক আছে কি বাইক নেই, স্বাস্থ্য বীমা সংক্রান্ত তথ্য, পেনশন প্রাপকের বিভাগ, রেশন কার্ড সম্পর্কে তথ্য, এইগুলো কিন্তু আপনাকে ৪ নম্বর পাতায় দিতে হবে। এবার চলে আসি ৫ নম্বর পাতায়। ৫ নম্বর পাতার ক্ষেত্রে পেশার বিবরণ, সরকারি ও বেসরকারি কর্মরত, সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে, পরিযায়ী শ্রমিক, অর্থাৎ এগুলো কিন্তু টিক মার্ক করতে হবে। আপনাকে বেশি কিছু করার দরকার নেই, টিক মার্ক করলেই হয়ে যাবে। এবার চলে আসছে ৬ষ্ঠ নম্বর পাতায়। তা ৬ নম্বর পাতায় কিন্তু আপনাকে শিক্ষাগত যোগ্যতা, আপনি কতদূর পড়াশোনা করেছেন, পরিবারের সদস্যদের শিক্ষিত কি অশিক্ষিত, তাছাড়া এখানে ইনপুট সেকশন পূরণ, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবার চলে আসছি আমরা ৭ নম্বর পাতায়। তা ৭ নম্বর পাতায় বলেছে যে আপনার সঙ্গে এমপি বা এমএলএ মন্ত্রীদের সাথে সম্পর্ক কেমন, পেনশন প্রকল্পের বিবরণ, বার্ষিক আয়ের বিবরণ, ঠিক আছে, বা সি এর জন্য আবেদন, এগুলো কিন্তু ৭ নম্বর পাতায় ফিল আপ করতে হবে। এবার চলে আসছি ৮ নম্বর পাতায়। তা ৮ নম্বর পাতার ক্ষেত্রে কিন্তু কিষাণ কার্ডের বিবরণ, ক্রেডিট কার্ডের বিবরণ, ঠিক আছে, বা এসআইআর ২০২৬-এর বিবরণ, ঠিক আছে, মামলা সংক্রান্ত বিবরণ, এগুলো কিন্তু ৮ নম্বর পাতায় দিতে হবে। এবার চলে আসছি ৯ নম্বর পাতায়। তা ৯ নম্বর পাতার ক্ষেত্রে কিন্তু আপনাকে কী করতে হবে, যে আপনাকে সন্তানদের শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, স্কুলের ধরন, সরকারি কি বেসরকারি, ঠিক আছে, শ্রেণী অনুযায়ী তথ্য, এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবার চলে আসি ১০ নম্বর পাতায়। তো এগুলো কোন পাতায় কী করতে হবে আমি মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি। তা ১০ নম্বর পাতার ক্ষেত্রে কিন্তু টিকা গ্রহণের অবস্থা, ঠিক আছে, সরকারি প্রকল্পের সুবিধা, ডেবিট ট্রান্সফারের তথ্য, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার চলে আসছি আমরা ১১ নম্বর পাতায়। তো ১১ নম্বর পাতার ক্ষেত্রে কিন্তু সরকারি প্রকল্পের সুবিধার বিবরণ, ডিবিটির অবস্থা, ঠিক আছে, প্রাপকের নাম ও সুবিধার ধরন, এগুলো কিন্তু ১১ নম্বর পাতায় ফিল আপ করতে হবে। এবার তারপর আসছি আমরা ১২ নম্বর পাতায়। ১২ নম্বর পাতার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সরকারি প্রকল্পের তথ্য, ঐচ্ছিক অংশ যদি থাকে, ঠিক আছে, ঘোষণাপত্র, এগুলো কিন্তু ১২ নম্বর পাতায় দিতে হবে। সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে
13 নম্বর পাতা। তা 13 নম্বর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অফিসিয়ালের ক্ষেত্রে, মানে আপনার কোনো কাজ নাই, শুধুমাত্র সরকারি অফিসাররা এই পেজটা ব্যবহার করবে। এই অংশটি কিন্তু আবেদনকারীরা পূরণ করতে হবে না, ঠিক আছে? এটা কিন্তু সরকারি অফিসাররাই করবে। তা এর সঙ্গে কিন্তু মাথা রাখতে হবে যে ফর্মে দেওয়া সঠিক তথ্য কিন্তু আপনাকে ঠিকঠাক দিতে হবে। ভুলভাল দিলে কিন্তু ফর্মটা বাতিল হতে পারে। আবেদনের সময় কিন্তু প্রয়োজনীয় নথিপত্র লাগবে। যখন আপনি আবেদন করছেন তার সঙ্গে কিন্তু সমস্ত জেরক্স কিন্তু আবেদনকারীর, যিনি আবেদন করছেন তার জেরক্স, কিন্তু পরিবারে আদার্স লোকের জেরক্স লাগবে না, শুধুমাত্র তার জেরক্স লাগবে। এবং সর্বশেষে কিন্তু আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে কিন্তু আপনাকে টোটাল ফর্মটা কিন্তু ভালোভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। যদি কিন্তু আপনি মিলিয়ে না নেন, সেক্ষেত্রে কিন্তু ফর্মে যদি ভুলভাল তথ্য দেন, সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে প্রচুর। তো যতটা সম্ভব ভিডিওটা ছোটো করার চেষ্টা করছি।